দর্শক আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। ক্রিকেট হচ্ছে, বিপিএল চলছে এবং সামনে নিউজিল্যান্ড সিরিজ। সবকিছু মিলিয়ে আসলে আমরা যদি এই মুহূর্তের ক্রিকেটীয় অঙ্গন দেখি কিংবা মাঠের ক্রিকেটের রোমাঞ্চ দেখি, বেশ জমে উঠেছে। বিপিএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে আসলে বলা মুশকিল যে শেষ পর্যন্ত চারটি দল পরের পর্বে যাবে কারা কারা, প্রেডিক্ট করা খুবই টাফ। গতকালকে আমরা খেলা দেখেছিলাম এবং গতকাল যে খেলা হয়েছিল সেই খেলায় কিন্তু প্রথম ম্যাচে হয়তো খুব সহজভাবে আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় পেতে দেখেছিলাম, কিন্তু পরের ম্যাচটাই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা ঝাঁজ তুলনামূলক কম ছিল, কারণ 8 উইকেটের জয়ে ছিল রংপুর রাইডার্সের। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে বড় বিষয় হয়ে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে ঢাকা ডায়নামাইটস তারা টানা 3 ম্যাচে হেরেছে আর রংপুর টানা 4 জয় তুলে নিয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন আমাদের দুজন খুব প্রিয় মানুষ, ক্রিকেটের মানুষ, দুই প্রিয় ক্রিকেটার, আব্দুর রাজ্জাক এবং আমাদের সাথে রয়েছেন ইলিয়াস সানি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে ম্যাচটির কথা বলছিলাম, বিশেষ করে যে আসলে একটা ম্যাচ আসলে কিছুটা হলেও পরিসংখ্যানটাকে পাল্টে দিয়েছে। রংপুর টেবিল টপ এই মুহূর্তে, ঢাকা ডায়নামাইটস তারা 4-এ নেমে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে টি-20তে আমরা রান 6-4 ব্যাটসম্যানদের মারকুটে ব্যাটিং দেখতে চাই। এবি ডিভিলিয়ার্সের ব্যাপারে সেই প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তিনি ভালোও খেলছিলেন, তবে গতকাল সেঞ্চুরি তুলে নিয়েছেন, দলকে জিতিয়েছেন। একই সাথে আমরা যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে যে গতকালকের ম্যাচের পর কিন্তু আজকের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলোর একটা অন্যতম হাইপ তৈরি হয়েছে। আমরা গতকালকের ম্যাচ রিপোর্ট দেখব, তারপরে আজকের এবং গতকালকের ম্যাচের আলোচনা করব। একের পর এক 4-6 আছড়ে পড়ছে গ্যালারিতে, তাতেই দর্শকের মুহুর্মুহু গর্জনে কম্পিত সাগরিকা। ক্যারিবিয়ান ঘূর্ণিঝড় ক্রিস গেইল এই গর্জনে কোনো প্রভাব ফেলেনি। আন্দ্রে রাসেল এক ওভারেই গেইল আর ইনফর্ম রুশোকে ফিরিয়ে কি তাণ্ডবিনা ছড়িয়েছিলেন। তবে ডিভিলিয়ার্স হেলস জুটির শাসনে পুরো দিশেহারা ডায়নামাইটস বোলিং। মিস্টার 360 ডিগ্রি ডিভিলিয়ার্স আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসের ব্যাটিং হাই ভোল্টেজ ম্যাচকে রীতিমতো ছেলে খেলায় পরিণত করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 50 বলে বিপিএল এর প্রথম সেঞ্চুরি করতে ডিভিলিয়ার্স হাঁকান 6-6 ও 8-4। তার যোগ্য সঙ্গী হেলসও কম যাননি। ভিলিয়ার্সের সাথে কাঁধ মিলিয়ে এই ইংলিশ ব্যাটসম্যান অপরাজিত ছিলেন 85 রানে। আর তাতেই 10 বল বাকি থাকতে জয়ের বন্দরে রংপুর রাইডার্স ফিরেছে স্বরূপে, আর বিষাদ বদনে আরেক জায়ান্ট ঢাকার টানা 3 হারে ফেভারিট তকমা এখন অনেকটাই ফিকে। মাঝে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে সোহানের ফলস ফিল্ডিং এ পেনাল্টি রান যোগ না হওয়ায় টম মুডি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। দুই হেভিওয়েটের লড়াইয়ে শুরু থেকেই দাপট রংপুরের, ঢাকার কোনো ব্যাটসম্যানকেই সেট হতে দেয়নি। বোলিংয়ে কিংবা অসাধারণ ক্যাচ দিয়ে ফরহাদ রেজা এদিন অবিশ্বাস্য। শেষ পর্যন্ত রনি তালুকদারের 50 ও পোলার্ডের ঝোড়ো 37 রানে 186 রানের দলীয় স্কোর, যা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি রংপুরের বিপক্ষে প্রতিরোধের জন্য। ফলাফল ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামকে টপকে রংপুরের অবস্থান এখন টেবিলের শীর্ষস্থানে। আমরা রিপোর্টটি দেখছিলাম। ইলিয়াস সানি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মোটামুটি গতকালকের ম্যাচ দেখার পর কিছুটা হলেও মনে হয় যে একটু আফসোস ছিল যে যারা ভালো করছে এবং করছে না। এবি ডিভিলিয়ার্স কেন্দ্রিক একটা আসলে সবারই প্রত্যাশা ছিল যে অনেক ভালো খেলবেন, কিংবা হচ্ছে বিপিএল এ যেহেতু প্রথমবার তিনি খেলছেন অন্তত একটা সেঞ্চুরি পাবেন, সেই প্রত্যাশা কিছুটা হলো ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এই টুর্নামেন্টের আমি মনে করি যে উইকেটটা প্রথমে যখন শুরু হয়েছিল তখন আমরা দেখেছি যে রান একটু কম হচ্ছে, তো এটা আস্তে আস্তে সিলেটের দিকে একটু রানটা বাড়া শুরু করেছে এবং যেটা চিটাগাং গিয়ে শেষ হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে খেলাগুলো কিরকম হচ্ছে। এবং এটা কিন্তু এক্সপেক্টেড ছিল যে এবি ডিভিলিয়ার্স এসে এরকম ধরনের খেলাই খেলবে এবং তার সেরা খেলাটা দিয়ে দর্শকদেরকে মাতিয়ে যাবে। সানি ভাই, এবি ডিভিলিয়ার্স এর কথা যদি আমরা বলি, রাইলি রুশোর কথা যদি বলি, এভিন লুইস তিনিও ভালো করেছেন। ক্রিস গেলের প্রবলেমটা কোথায় হলো? মানে আপনি তো আসলে কাছ থেকে দেখেছেন অতীতেও, ডেফিনেটলি আসলে মানে এই টাইপের ক্রিকেটাররা ফর্মে ফিরতে এত বেশি সময় নিচ্ছে কেন? প্রায় 10টা ম্যাচের কাছাকাছি তো চলে গেল। আসলে সমস্যা তো একটু হয়েই যায়, মানে প্লেয়ারদের অফ ফর্ম বলতে একটা কথা আছে। আমার মনে হচ্ছে যে ক্রিস গেলের এরকম একটা অফ ফর্ম যাচ্ছে এখন, বাট এই গতবারের যদি টুর্নামেন্টটা দেখেন আপনি, গতবারের টুর্নামেন্টেও কিন্তু খুব বেশি রান করেছে বলে মনে হয় না বা বলা যায় না, বাট
ম্যাচগুলো কিন্তু বড় ম্যাচগুলো কিন্তু খেলে দিয়েছে শেষ 2 ম্যাচে। তো ওইভাবে আমরা এক্সপেক্ট করতেই পারি যে বড় প্লেয়ার বড় ম্যাচগুলো খেলে দিবে এবং বড় ম্যাচ দিয়েই ওরা হয়তোবা লাইমলাইটে চলে আসবে। রাজাক ভাই, বিপিএলটার রোমাঞ্চ মানে আমরা যে জায়গায় আসলে এক্সপেক্ট করি, মানে আইপিএল কেন্দ্রিক আসলে সবার একটা জানাশোনা কিংবা হচ্ছে দেখার অভ্যস্ততার কারণে বিপিএল কেন্দ্রিক একটা আগে থেকে প্রেডিকশন বা হচ্ছে এক্সপেকটেশনস থাকে যে বিপিএলে অনেক বেশি রান হবে, বিপিএলে উইকেটগুলো স্পোর্টিং হবে, বোলার ব্যাটসম্যান সবার জন্য ভালো হবে। শুরুর দিকটা যেমন ইলিয়াস সানি বলছিলেন যে কিছুটা হলেও শেকি ছিল ঢাকা পর্ব, এরপর থেকে জমে উঠেছে। রোমাঞ্চটা কি আলটিমেটলি এই মুহূর্তে টপ গিয়ারে কিনা? ডেফিনেটলি টপ গিয়ারে আমি বলবো। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে দর্শকের পছন্দ হচ্ছে 4-6 এবং মানে দুই টিমই 4-6 মারবে, রাইট, 200+ রান হবে এবং ওটা চেজ করতে যাবে, 90+ রান করবে যদি হেরেও যায় পরের চেস করা টিম। তো দর্শকের চাওয়া হচ্ছে এরকম। অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে আসলে এই চাওয়াটা মানে আমাদের এক্সপেকটেশনটা আসলে এরকম না। যারা প্লেয়ার বা যারা ক্রিকেট রিলেটেড, আমি মনে করি যে আরেকটু স্পোর্টিং হওয়া দরকার, কারণ এটাকে কিন্তু স্পোর্টিং উইকেট বলা একদমই ব্যাটিং ফেভারিট। তো স্পোর্টিং উইকেট হলে হবে কি, বোলারদেরও সেখানে কিছু করার থাকবে, বোথ পার্টি চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এইখানে আসলে ওই আপনি যাই রান করছেন এখন এই সময়টাতে দেখেন চেজ হয়ে যাচ্ছে। গতকালকে 80+ রান 180+ রান হয়েছে, সেটা 8 উইকেটে চেজ হয়ে গেছে। ইভেন 10টা বল বাকি থাকে। এবং যারা যদি অ্যালেক্স হেল আর ডিভিলিয়ার্স খেলেছে, কোনো নট এ সিঙ্গেল চান্স তারা দিয়েছে। তো একদম ক্লিন ইনিংস খেলেছে। তো মানে এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে বোলারদের কিছুই করার থাকে না। তো যদি মানে যেহেতু ক্রিকেট খেলাটা হচ্ছে ব্যাটসম্যানের এবং বোলারদের, তো সেখানে দুইজনেরই যাতে কিছু করার থাকে সেরকম ব্যবস্থা করা উচিত। ডেফিনেটলি আমি বললাম যে যেহেতু দর্শক খেলা টি20টা, তো সেক্ষেত্রে রান হলে ভালো লাগবে বা হলে, কিন্তু এট দ্য সেম টাইম বোলারদের কথাও চিন্তা করতে হবে যে মানে রানটা যেন আলটিমেটলি তার ক্লাস প্রুভ করে নেয়। এক্স্যাক্টলি, আমি সেটা বলছি যে 200 করবে, 210 রান করবে, 230 রানও করবে, কিন্তু যেন সেটা সেইভাবে হয়। রাইট, আপনি দেখেন যে কোনো টিম 200-র কাছাকাছি রান করছে এবং মোস্ট অফ দ্য গেমে সেটা হচ্ছে চেজ হয়ে যাচ্ছে। এবং গতকালকে 200 হলেও মনে হয় চেজ হয়ে যেত, যেভাবে খেলছিল মানে ইজিলি চেজ হয়ে যেত আমার কাছে মনে হয়েছে। তো আমার মনে হয় ইট ইজ ফাইন যে হ্যাঁ, কখনো কিছু কিছু খেলা এরকম হওয়া দরকার আছে, যেহেতু ফার্স্টের দিকে আমাদের উইকেট অত ভালো ছিল না, যে আসলে ওইখানে ব্যাটসম্যান কিন্তু ওইখানে পেশে যেন না হয়, এক পেশে না হয়। তো আমার মনে হয় রানটা যদি 70-80-র মধ্যে থাকার মতো উইকেট হয়, তাহলে হয়তো বা আরো জমবে খেলা, কারণ প্রত্যেকটা খেলা খুব কাছাকাছি চলে যাবে, যেমন এক সাইডের খেলা হবে না আর। মানে খুব চমৎকার বলছিলেন যে আলটিমেটলি হচ্ছে বিপিএল এ রান দেখতে চায় সবাই, আবার এটাও দেখতে চায় যে রোমাঞ্চকর যেন হয়, মানে ওয়ান সাইডেড গেম যেন না হয়। গতকালকে কিন্তু আসলে 180+ চেজ হয়েছে সানি ভাই, কিন্তু অনেকটা মনে হয়েছে যে আসলে এক পেশে যখন চেস করছিল 10 বল বাকি থাকতে খেলাটা শেষ হয়েছে। 8 উইকেট হাতে রেখে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 8 উইকেট বাকি ছিল এবং 10 বল বাকি থাকতে খেলাটা শেষ হয়েছিল। এটা দিয়ে বোঝাই যায় যে আসলে উইকেটে কতটুকু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। রাজ ভাইয়ের সাথে আমি অত্যন্তভাবে একমত, কারণ হচ্ছে যে আপনি যদি স্পোর্টিং উইকেট করেন, সেই ক্ষেত্রে বোলারদেরও দাপট থাকবে এবং ব্যাটসম্যানদেরও একটা দাপট থাকবে। ব্যাটসম্যানরা তাদের কাছে কি আছে এটা বোলারদেরকে দেখাতে পারবে, বা বোলাররা কি আছে তাদের ব্যাটসম্যানকে দেখাতে পারবে। সো স্পোর্টিং উইকেটটা আসলে অনেক বেশি জরুরি। রাজা ভাই, স্পোর্টিং উইকেটের কথা বলছিল, মানে একটা জায়গা নিয়ে আসলে কিছুটা কনফিউশন হচ্ছে। আমরা উইকেট নিয়ে কথা বলবো এবং শেষ মুহূর্তে আমার একটা প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে, এখনই না, সেটা হয়তো শেষ পর্বে আমরা জানার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি দুটা দলের আমূল পরিবর্তন, একটা হচ্ছে ঢাকা ডায়নামাইটস, তারা প্রথম 4টা ম্যাচ টানা জিতলো, সিলেটে গিয়ে আসলে তাদের ছন্দপতন এবং হ্যাট্রিক হার। আবার রংপুর রাইডার্স, তাদের নাম, তাদের দল সবকিছু বিবেচনায় শুরুর দিকে আসলে আমরা যে এক্সপেকটেশনস করেছিলাম, রংপুরের মতো খেলেনি, বাট টানা 4টা ম্যাচ জিতে তারা এখন টেবিল টপ। তো এই দুটা দলের পার্থক্যটা আসলে কোথায় হলো এই গত এক সপ্তাহে? পার্থক্যের কথা যদি বলেন, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে টি20 হচ্ছে পুরোপুরি মোমেন্টামের খেলা, যে যখন যার কাছে মোমেন্টামটা থাকে তার কাছাকাছি কেউ মানে ইভেন ভিড়তেও পারে না। আপনি যদি দেখেন চিটাগাং ভাইকিংস টিম, তো ওরা কিন্তু একসময় টেবিলে 1 নম্বরে ছিল। তো মানে আপনি যদি টেবিলে ইয়েটা দেখেন, প্লেয়ার বাই প্লেয়ার দেখেন, তাহলে কিন্তু আসলে ওরা 1 নম্বর থাকার মানে কাগজে কলমে আর মাঠের পারফরম্যান্স অনেক পার্থক্য ছিল। তো এটা হচ্ছে অল অ্যাবাউট মোমেন্টাম। আর আমার কাছে যেটা মনে হয়েছে ঢাকার এই অবস্থার কারণ প্রত্যেকটা টিম অলরেডি অ্যাডজাস্ট করে ফেলেছে। তো
তাদের ফরেন প্লেয়াররা অ্যাডজাস্ট করেছে, টিমের সাথে টিমের বন্ডিং হয়ে গেছে। কারণ ফার্স্টের দিকে খারাপ গেছে একটা ম্যাচ সবার, কিন্তু ঢাকার ওইটা হয়েছে কি, ঢাকা ওইটা আসলে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনটা তখন তাদের পড়েনি, এত ইজিলি জিতে হ্যাঁ, গেছে। তারা এত ইজিলি জিতে গেছে। জি। তো ওই যেহেতু দেখছে যে প্রয়োজন পড়েনি, তারা আর ওইটার দিকে আমার মনে হয় যে তারা ওইটা খেয়াল করেনি আর, যে ঠিক আছে everything is অ্যাডজাস্টমেন্টের fine। থেকে কি রাজ্জাক ভাই মনে হয়েছে কিনা যে ঢাকা মানে ইন সাম এক্সটেন্ট যে তারা এক্সপেরিমেন্টটা নিয়ে বেশি কাজ করেছে, যা এই দুটো ম্যাচ ভালো করার পর 2 ম্যাচ খারাপ করার পর বাদ দিয়ে আবার নতুন করে এটা ওদের টিমে আসলে এত বেশি প্লেয়ার আছে, ওদের অপশন আছে, তো ডেফিনেটলি ওরা একটা ম্যাচ হারলে একটু প্যানিক হয়ে যাচ্ছে। আর ঢাকা টিমের আমার মনে হয় যে ঢাকা টিমে একটু প্রেসার বেশি তুলনামূলক অন্যান্য টিম তুলনায়। তো এটাও একটা কারণ ম্যানেজমেন্টেরও একটা প্রেসার আছে যে, এবং তারা টিম করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবার তাদের মাথায় আছে ওই একটা জিনিসই যে চ্যাম্পিয়ন হতে হবে, এবং তার জন্য যেভাবে, তো এই জন্যই তারা হয়তো প্রচুর পরিমাণে চেঞ্জ করছে। এইখানেই ওই যে বললাম যে অ্যাডজাস্টমেন্ট, আর তো অ্যাডজাস্টমেন্টটা হবে তখনই যখন খারাপ হলেও ভালোর জন্য ওয়েট করে একই জিনিস ধরে রাখা। তো ঢাকার হয়তো ওই সময় অত প্রয়োজন পড়েনি ফার্স্টের দিকে। অ্যাট দ্য সেম টাইম অন্য যেসব টিমগুলো আছে সবাই ওটা মানে ইমপ্রুভ করে ফেলেছে। ঢাকা টিম হয়তো বা ওইটা এখন মানে আসলে একটু লেট হয়ে গেছে ঢাকার জন্য। কতটা ডিফিকাল্ট ইলিয়াস সানি মানে ঢাকার কামব্যাক করাটা? ডেফিনেটলি সুপার পরে হয়তো তারা খেলবেও, বাট এই যে অ্যাডজাস্টমেন্টের ঘাটতি, মানে এইটাকে পুষিয়ে তাদের যে গোল, মানে রাজাক ভাই যেটা বলছিলেন যে আসলে চ্যাম্পিয়নশিপের জন্য তারা ফাইট দেয়, বড় টিম করে, ম্যানেজমেন্টের একটা প্রেশার রয়েছে, মানে এই লক্ষ্য পূরণটা আসলে কতটুকু ডিফিকাল্ট হয়ে গেছে? আমার কাছে মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হয়েছে, কারণ জাস্ট একটা ব্যাপার আছে এখানে, কিন্তু একটা জয়ের ব্যাপার, এদিক জয়ের মোমেন্টামটা চেঞ্জ করার জন্য একটা জয়ের ব্যাপার। এবং যে প্লেয়ারগুলো আছে ওদের কাছে বিদেশিদেরকে আমি বলবো যে বিদেশিরা কয়েকজন বিদেশি আছেন যারা রান করতে পারছেন না লাস্ট 2-3টা ম্যাচ থেকে, বাট এরা যদি রানে ফিরেন, সাকিব আল হাসান যেমন রানে আছেন, এরা বিদেশি প্লেয়ারগুলো যদি আপনার রানে ফিরেন তাইলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা চেঞ্জ আসবে। এবং কালকের ম্যাচটা যদি আপনি দেখেন, গতকালকের ম্যাচটা, এটার মধ্যে বড় বড় যে 2-3টা নামের বোলার আছে এরা কিন্তু একটু বেশি রান দিয়ে ফেলেছে এবং আপনার উইকেট বের করতে পারেনি। তো যদি হয়তো বা উইকেট বের করতে পারতো তাহলে কিন্তু খেলার মোমেন্টামটা চেঞ্জ হতেও পারতো। মানে শুরুর দিকে উইকেট নেয়ার পর আসলে একটা বড় পার্টনারশিপ দাঁড়িয়ে গেছে। তো আসলে আপনি যখন বড় বড় ব্যাটসম্যানদের কাছ থেকে চাইবেন হচ্ছে যে তারা বড় বড় রান করবে বা তারা এমন একটা রান করে দিবে যাতে করে টিমটা অনেক বেশি এগিয়ে যায়, সেইভাবে কিন্তু আপনি দেখবেন যে বোলার, যে বড় বড় বোলারগুলো আছে ঢাকা টিমে, সাকিব আল হাসান আছে, তারপরে আপনার সুনীল নারায়ণ আছে, আন্দ্রে রাসেলও মোটামুটি একটা বড় রোল। হ্যাঁ, আন্দ্রে রাসেল তো 2টা উইকেট পেয়েছে, ভালো বোলিং করেছিল শুরুতে, বাট কি ফ্যাক্টর হচ্ছে আমি বলবো যে আপনার সুনীল নারায়ণ, ও যদি উইকেট বের করে দিতে পারতো। সুনীল নারায়ণ কিন্তু সানি ভাই খুব একটা আপ টু দা মার্কে নাই না, মানে তার কাছ থেকে যে এক্সপেকটেশনস হয়তো এখন পর্যন্ত 100% দিতে পারেননি, মানে সো ফার লাস্ট 10 ম্যাচেস। ওই যে আবারও বলা লাগে যে আপনার এরা কিন্তু বড় বড় নাম, অনেক বড় নাম, এবং যে কোনো সময় এরা কিন্তু বাউন্স ব্যাক করবে এবং টিমের জন্য কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে। সেভাবে আপনার এই বোলারগুলো যদি কালকে উইকেট বের করে দিতে পারতো তাইলে কিন্তু এই ম্যাচের সিনারিওটা চেঞ্জ হয়ে যেতে পারতো। সো এদিক দিয়ে আমি বলবো যে আপনার টিম একটা জয়ের দরকার, জয় হলে হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে মোমেন্টাম। আজকে খেলা রয়েছে, কিন্তু আজকের খেলায় আমরা আলোচনা একটু পরে যাব। আমি সানি ভাইয়ের কাছে হয়ে আমি রাজাক ভাইয়ের কাছে যেতে চাই। ভিক্টোরিয়ান্স মানে জয় হার এখন মনে হচ্ছে কিনা যে একটু শেপে এসছে, অ্যাডজাস্ট করতে পেরেছে, এবং লাস্ট কয়েকটা ম্যাচে তারা ভালো খেলেছে। লাস্ট কয়েকটা ম্যাচ দেখে তো মনে হচ্ছে যে অ্যাডজাস্ট করে ফেলেছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, তামিম কিন্তু রান করছিল না, এখন কিন্তু তামিম রান করছে, কিছুটা রান করছে, হ্যাঁ, মানে ও আস্তে আস্তে রানে ফিরছে। সো আমার কাছে এটা লাগছে যে তামিম যখন রান করে দিবে, ওপেনিং এ রান করে দিবে, তখন ওদের পিছনে কিন্তু বড় বড় নাম রয়েছে, এবং এরা যখন রান করে দিবে তখন দেখবেন যে খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওরা ভালো করছে। আমিও আশাবাদী ওদের টিম নিয়ে যে ওরা সামনে আরো ভালো করবে। এই 3টা দল নিয়ে মোটামুটি একটা বড় আলোচনা আমাদের হবে এবং হচ্ছেও। রাজাক ভাই, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জেনে একটু বিরতিতে যেতে চাই। খুলনা টাইটান্সের সমস্যাটা কোথায় ছিল? আপনি যেহেতু হচ্ছে মোটামুটি ওই জোনটাকে প্রতিনিধিত্ব করেন, হয়তো বিপিএল খেলছেন না, তারপরেও তো আসলে একটা ধারণা থাকে, কিংবা হচ্ছে খেলা দেখার পরও একটা অভিজ্ঞতা লাভ করেছেন। খুলনা টাইটান্সের প্রবলেমটা কোন জায়গায় মনে হয়েছে যে এত পোর পারফরমেন্স? খুলনা টিমের আমার কাছে মনে হয়েছে ওরা ওই এই যে অ্যাডজাস্টমেন্টের কথা বললাম, ওরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পারেনি ঠিক মতো, আর দে ডিডন্ট গেট দ্য মোমেন্টাম।
এই বছর আপনি দেখবেন গত বছরের খেলাতে ওরা 4টা ম্যাচ জিতেছে লাস্ট ওভারে গিয়ে এবং 6-7 রান বাকি ছিল জিতে গেছে, অথবা কোনো ব্যাটিং এ থাকলে হয়তো 12 রান বাকি ওরা জিতে গেছে। তো এই সব ম্যাচগুলো এই বছর ওরা নিতে পারে। টিম গঠনটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, মানে আমার ব্যক্তিগত মতামত আমি দিতে চাই না, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে এই লেভেলে অন্য দলগুলোর সাথে ফাইট দেওয়ার মতো প্রপার টিম খুলনা করতে পেরেছে বা করা দিচ্ছে? আপনি আসলে টিম গোছানোটা তো পুরোপুরি ম্যানেজমেন্টের ব্যাপার, বাট গোছানোর পরে যে কথাটা বলা যায় সেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়নি যে খুলনা আপ টু দ্য মার্ক, মানে অন্যান্য যেসব টিমগুলো আছে স্পেশালি যে ফার্স্টে যে 4টা-5টা টিম আছে এই 4টা-5টা টিমের মানে কম্পেয়ারিং ওই দলগুলোর সাথে আসলে মানে আমার মনে হয় না যে অত ইয়ে হয়েছে। বাট তারপরেও হয় কি যে এই যে মোমেন্ট, ওই যে বললাম যে মোমেন্টামের ব্যাপার, তারা কোনোভাবেই কোনো মোমেন্টাম পায়নি এবার, এবং তাদের হয়তো যেসব প্লেয়ারের কাছ থেকে যে টাইপের পারফরমেন্স আশা করেছিল ওইগুলা হয়তো দিতে পারেনি, তাতে করে আরো খারাপ হয়েছে। এই জন্যই আসলে এত খারাপ অবস্থা, তা নাহলে এখন যে অবস্থাতে আছে ওরা এত খারাপ হওয়ার কথা ছিল না, একদমই না। খুবই অপ্রত্যাশিত দুটি জয়। কখনোই বলবো না যে খুলনা চ্যাম্পিয়ন টিম করেছে, বাট তারা যে একদম আগে ছিটকে পড়ার মতো কথা ছিল না হ্যাঁ, আসলে। আলটিমেটলি সেই জায়গায় একটা বড় ঘাটতি মোমেন্ট আমরা আলোচনায় আসবো। আজকে দুটি ম্যাচ রয়েছে এবং একই সাথে দুজন বোলার আপনারা বাংলাদেশের আসলে স্পিন অ্যাটাক ঘরোয়া ক্রিকেট ন্যাশনালি আপনারা অনেক সময় ভালো করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সে জায়গা থেকে আসলে যখন বিপিএল এর টোটালি ব্যাটিং ট্রু উইকেট করা হয়, এটা আসলে কতটুকু পোড়ায় এটা জানার চেষ্টা করবো একটা বিরতির পরে। ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি দিচ্ছি, আমাদের সাথে থাকুন। সাথে আছেন ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারির। আমরা আলোচনা করছি বিপিএল এর সুপার 4-এ আসলে কোন 4টি দল যেতে পারে। এখন পর্যন্ত আসলে প্রেডিক্টেড আলোচনা করা যাচ্ছে না, কারণ খুব চমৎকার ভাবে জমে উঠেছে। রাজা ভাই, আমরা যদি দেখি পয়েন্ট টেবিলে 3টি দলের অবস্থান একই পয়েন্টে, অর্থাৎ 12 পয়েন্টে। এরপরে ঢাকা ডায়নামাইটস রয়েছে 10 পয়েন্ট নিয়ে, এবং তারপরের অবস্থানে রাজশাহী নিঃশ্বাস ফেলছে আসলে খুব কাছাকাছি। সবকিছু মিলিয়ে যদি আমরা খেয়াল করি, আজকে মুখোমুখি হবে ভিক্টোরিয়ান্স এবং ভাইকিংস, এবং এই ম্যাচটায় যে দল জিতবে তাদের পয়েন্ট হবে 14, এবং 14 পয়েন্ট হলে মোটামুটি আমরা ধরে নিতে পারি, যদি কিছু অঙ্কের হিসাব বাকি থাকবে, যে হয়তো সেই দল কোয়ালিফায়ার অর্থাৎ সুপার 4-এ মোটামুটি তাদের অবস্থান নিশ্চিত করবে। অনেক ইম্পর্টেন্ট ম্যাচ দু দলের জন্যই ডেফিনেটলি। যে এখন আমরা মানে এখানে আসলে এইসব টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ। তো এখন আমাদের কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা দেখছি যে তাহলে এই ম্যাচ জিতলে, দেখেন আপনি এর আগে যদি একটা ম্যাচ বেশি জেতা থাকতো তাহলে 14 হয়ে যেত কারণ না কারণ। তো যেহেতু এই অবস্থাতে এসেছে, তো ডেফিনেটলি আমাদেরও বলতে হবে যে হ্যাঁ এখন এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। এবং কুমিল্লা আর চিটাগাংয়ের মধ্যে চট্টগ্রাম, সরি এখন তো চট্টগ্রাম, তো চট্টগ্রাম আর কুমিল্লার মধ্যে যে জিতবে আমার মনে হয় সে সুপার 4 কনফার্ম করে ফেলবে, কারণ হচ্ছে 14 পয়েন্ট হলে আশা করা যায় যে তাহলে আর তার মানে ইয়ের বাইরে যাওয়ার চান্স নেই। তারপরেও আপনার এদিকে শুধুমাত্র রংপুর রাইডার্স রংপুর রাইডার্স মনে হয় 10টা ম্যাচ খেলেছে, আর বাকি সবাই কিন্তু 9টা, কারণ তাদের একটা ম্যাচ খেলেছে 10টা সিলেট, তো তার মানে তাদের কিন্তু আরো একটা করে ম্যাচ বেশি বাকি আছে, 3টা ম্যাচ বাকি আছে, কারণ রংপুর আছে 2টা, ওদের আছে 3টা, ঢাকার আছে 3টা। তো সেক্ষেত্রে ঢাকা আরো একটা বেশি ইয়ে পাবে ওখানে, যে আরেকটা ম্যাচ যদি বেশি জিতে যায়। তো এই জন্যই আসলে বলা খুব মুশকিল, ম্যাচ যেহেতু শেষের দিকে। হ্যাঁ, যে দেখা গেল মানে হিসাবের কথা আসলে এটা হচ্ছে প্রেডিক্ট করে বলা যায় যে এই টিম যাবে। আজকের ম্যাচে আসলে মানে কি ফ্যাক্ট কি হতে পারে, আমরা যদি দেখি চিটং আসলে খুব ভালো খেলছিল, টানা 5 জয় পেয়েছিল তারা। এরপরে আমরা খেয়াল করলাম যে চিটং ঘরের মাঠে গিয়ে আসলে স্ট্রাগল করছে। আবার আমরা যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দিকে দেখি যে তারা একটা ওয়েল শেপে আছে, এই ম্যাচের কি ফ্যাক্ট কি হতে পারে? আমি মানে এই এখন তো আমি বললামই আপনাকে যে এখন আসলে সব হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, তো হাই স্কোরিং ম্যাচে বলা খুবই মুশকিল, আসলেই ডিফিকাল্ট যে প্রেডিক্ট করা যে আপনি একজনের কথা বলবে, কিন্তু 186 ক্রস করে হ্যাঁ খুব আরামসে করে ফেলছে আর কি। তো সেটাই তো আমার কাছে মনে হয় যে কুমিল্লা এগিয়ে থাকবে চিটাগাং থেকে, যদিও চিটাগাংয়ের হোম ভেন্যু, কিন্তু মানে আমি 1 বছর চিটাগাং খেলেছি, হোম ভেন্যুতে চিটাগাং যে খুব বেশি ভালো করে সেটা দেখা যায়নি, বাট ওইটা বেশ আগের ব্যাপার, মানে 2-3 বছর আগের কথা দেখা যায়। তারপরেও আমি আসলে মানে অ্যাকর্ডিং টু টিম আমি মনে করি, আমার মনে হয় যে কুমিল্লা এগিয়ে থাকবে। মানে এটার কি সানি ভাই মানে একটা অন্যতম কারণ কিনা এরকম, মানে ধরেন হচ্ছে
হোম ভেন্যুতে চিটং খেলছে, কিন্তু চিটং এর সন্তান কুমিল্লার হয়ে খেলছে তামিম ইকবাল। এটার একটা প্রভাবের কথা না, এরকম কিছু না, বাট যেভাবে আপনারা বলছিলেন যে কুমিল্লা টিম এখন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ভালো করছে, এবং চিটাগং কিন্তু আপনার যে উইনিং শেপে ছিল, উইনিং শেপ থেকে কিন্তু মোমেন্টাম হারিয়েছে, বাট তারা কিন্তু এখন হার্ট অ্যান্ড সোল ট্রাই করবে যে আবার উইনিং মোমেন্টাম যাওয়ার জন্য। এই ম্যাচগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টি-20 খেলাগুলোতে যেই টিমটা মিস্টেক্স কম করবে সেই টিমটা কিন্তু জিতার চান্সেস বেশি থাকে। মানে খুব অল্প সময়ের মধ্যেই খেলাটা শেষ হয়ে যায়। এক্স্যাক্টলি। সো হাই ভোল্টেজ ম্যাচ হবে, এবং যেরকম আমরা উইকেট দেখছি এরকম উইকেটে রানও আমরা আশা করতেই পারি যে রানও 170-80 উপরেই যাবে, নিচে হবে না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে আজকের ম্যাচে সেটা হচ্ছে যে টিম মিস্টেক কম করবে ওই টিমের কিন্তু জেতার পসিবিলিটিস বেশি থাকে। এবং চিটং এর জন্য মুশফিকুর রহিম একটা বড় ফ্যাক্ট ডেফিনেটলি, কারণ বড় উইনগুলোতে একটা বড় রোল তার আমরা দেখেছি সোফার। ডেফিনেটলি মুশফিক তো আপনার ইন্টারন্যাশনাল ইভেন্টে বলেন বা ডোমেস্টিক ইভেন্টে বলেন সব জায়গায় ও একটা ইম্প্যাক্ট করে ওর রানটা। তো আর ও ভালো খেলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে চিটাং টিমে ইয়াসির আলী নামের একটা রাব্বি নামের একটা প্লেয়ার আছে যে কিনা অনেক ভালো ক্রিকেট খেলছে, এবং ও যদি ওর টাইপের যে গত যে 3-4টা ম্যাচে ধরে যে যেরকম ব্যাটিং করছে এরকম টাইপের ব্যাটিং যদি ও করতে পারে তাহলে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে বলে মনে হয়। মানে স্কোরের একটা ভিত্তি পাবে। আমাদের ব্যাটল অফ নর্থ আরো একটি ম্যাচ রয়েছে রাজাক ভাই, রাজশাহীর সাথে রংপুরের ম্যাচ। যদিও দু দলের প্রথম দেখায় শেষ ওভারের নাটকীয়তায় মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছেন, ফরহাদ রেজা অনেকগুলো মিস করেছিলেন, রাজশাহী শেষ পর্যন্ত জিতে নিয়েছিল সেই ম্যাচটা। কিন্তু রংপুরের এই মুহূর্তে মোমেন্টামটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি আসলে তাদের ফেভারে, একই সাথে যে খুব বেশি ডিসফেভারে রাজশাহীর মোমেন্টাম তাও না। এই ম্যাচের আসলে কি মনে হচ্ছে? আপনার এখন যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এই ধরনের উইকেটে রেজাল্ট পাবে সেই সব টিম যেসব টিমে আসলে হার্ড হিটার ব্যাটসম্যান বেশি, এবং যারা যত বেশি হার্ড হিটার নিয়ে খেলছে তারাই আসলে ম্যাচ জেতার চান্স বেশি থাকবে, কারণ এটা পুরোপুরি সলিড ব্যাটিং উইকেট। তো যেহেতু রংপুরের কাছে যে ওদের যে ফার্স্টে যে 4টা ব্যাটসম্যান আছে, যে ক্রিস গেইল, রোশো, হেলস, ডিভিলিয়ার্স, এই 4টা, তো এরা 4 জনের মধ্যে যদি 2 জনও খেলে, একজন খেললেও অনেক কিছু। তো আমি ওই দিক থেকেও বলবো যে আসলে রংপুর রাইডার্সই মানে ইয়েতে থাকবে, এগিয়ে থাকবে। আচ্ছা, তো তারপর খেলার কথা আসলে বলা যায় না, কারণ এর আগের ম্যাচ রংপুরের সঙ্গে কিন্তু রাজশাহী কিংস জিতেছে। যদিও রাজশাহী কিংস এর হচ্ছে মানে ওদের মেইন ইয়ে হচ্ছে ওরা বোলিং বেস, ডিফেন্ড করতে পারে অল্প টোটালে করতে পারে। তো এটা এখন দেখার বিষয় হচ্ছে যে ওরা যেহেতু বোলিং বেসড টিম, আর রংপুর আসলে আই মাস্ট সে যে ওরা অলরাউন্ডিং টিম, মানে ওদের টিমে ওদের বোলিংও যেরকম, ওদের ব্যাটিং বিট বেটার দেন ওদের বোলিং। তো এখন দেখার বিষয় যে ওদের স্ট্রং বোলিং এর সামনে এদের স্ট্রং ব্যাটিংটা কি হয়। বোলিং ভার্সেস ব্যাটিং, মোস্তাফিজ ফ্যাক্ট ভাইয়া। মোস্তাফিজ তো ডেফিনেটলি ফ্যাক্ট, এবং ওর 4টা ওভার কিন্তু অনেক বেশি কাউন্টেবল, এবং লাস্ট প্রিভিয়াস ম্যাচগুলোতেও আমরা কিন্তু এরকমই দেখেছি যে শেষ ওভারে গিয়েও যেমন আপনার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, 11 রান ডিফেন্ড করে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে রাজশাহী বেস্ট 4-এ থাকার জন্য, বেস্ট 4-এ যাওয়ার জন্য ওরা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টা করবে, এবং ওদের যে বোলিংটা রাজভাই বলল, এবং ওদের বোলিংটা দিয়েই কিন্তু ওদের অন্য টিমকে আটকাতে হবে। বোলিংটা যদি ওরা ভালো না করে আমার কাছে মনে হয় না আজকের ম্যাচে অন্তত রংপুরের সামনে তাদের কোনো চান্স আছে। একটা জিনিস মনে হয় কিনা, রাজশাহীর সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে যে ওদেরকে নিয়ে আসলে কেউ বড়ভাবে ভাবে না, মানে অনেকটা হচ্ছে যে বড় স্টার নাই, তারাই মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, মুস্তাফিজ, তারা এমন একটা মানে এজের বা কাছাকাছি একটা লেভেলের যে তারা নিজেদের মধ্যে যে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া, মানে এই জিনিসটা আসলে বড় একটা ইম্প্যাক্ট করছে পুরো টিমের রেজাল্টে। অন্য দলগুলোর মতো হচ্ছে এবি ডিভিলিয়ার্স নাই, ক্রিস গেইল নাই ওদের দলে, অ্যালেক্স হেলস নাই, স্টিফেন স্মিথ ছিল আগে কুমিল্লায়, এরকম কোনো বড় নাম নেই, কিন্তু যারা আছেন তাদের মধ্যে কোয়ালিটি আছে একদিক থেকে, আরেক দিক থেকে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার। একই বয়সের কারণে আমি বলবো এটা, মানে একদম সিমিলার এজের বেশ কিছু প্লেয়ার আছে। এর থেকে বড় কথা হচ্ছে যে যারাই ক্রিকেট খেলছে এখনকার দিনে ওদের টিমে, ওরা কিন্তু ভালো ক্রিকেট খেলছে, এবং অল্প অল্প কিন্তু ইম্প্যাক্ট করছে ওদের পারফরমেন্স ওদের টিমের জন্য। সো এইটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি বড় প্লেয়ার নিয়ে খেলেন বা ছোট প্লেয়ার নিয়ে খেলেন, কিন্তু আপনাকে
আপনার পারফরমেন্সটা করে যেতে হবে। অবশ্যই বড় প্লেয়ারদের একটা ইম্প্যাক্ট থাকে, যে বড় প্লেয়ার হলে যেমন রাজ ভাই বললেন যে হার্ড হিটার ব্যাটসম্যান যদি থাকে তাহলে একটা ডিফারেন্স ক্রিয়েট করে। যেমন চিটাগং টিমে আপনার ফ্র্যাঙ্কলিন, ও কিন্তু 2টা ম্যাচ জিতিয়ে দিয়েছে, যে ওর বিগ সুপার ওভারেও অসাধারণ খেলেছিল। তো এইরকম টাইপের যদি একটা 2টা ব্যাটসম্যান থাকতো তাহলে কিন্তু টিমটা আরেকটু আগে যেত, আরো ব্যালেন্স হতো। আমরা প্রায় শেষ পর্যায়ে লোকালদের পারফরমেন্স নিয়ে প্রতিবারই কথা হয় যে আমাদের লোকাল ক্রিকেটারদের, এবারও শুরুর দিকে আসলে লোকালদের নিয়ে কথা হচ্ছিল যে লোকালরা শুরুর দিকে পারফর্ম করতে পারছিল না, কিন্তু আমরা যদি চার্টে দেখি রাজাক ভাই অনেকেই ভালো করছেন এবং অনেক পুরনো ক্রিকেটার যাদেরকে নিয়ে আসলে এক্সপেকটেশনসটা বিপিএল এর মতো আসলে হয়তো অনেকেই করেন না, এটা হচ্ছে তাদের ব্যর্থতা আমি বলবো। আরাফাত সানি অসাধারণ করছেন, ইয়াসির আলী যার কথা আমরা বলছিলাম রাব্বি 3টা হাফ সেঞ্চুরি করেছেন এবং কনসিস্টেন্ট পারফরমার, শামসুর রহমান শুভ ভালো করছেন। লোকালদের পারফরমেন্সের মূল্যায়নটা আসলে আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এবার বিপিএল আসরে লোকালদের পারফরমেন্স ভালো, কারণ আপনি দেখেন বোলারদের মধ্যে বেস্ট 5 বোলার 5টা বোলারই মনে হয় আমাদের লোকাল, আমি যদি ভুল না হই। টপ করছেন। আবার ব্যাটিং এর ক্ষেত্রেও যদি বলেন, আপনি দেখেন প্রচুর ব্যাটসম্যান আছে যারা রান করছে। এখন আমাদের এখানে হয় যে মানে বড় বড় রানগুলো করতে পারছে না, প্রচুর মানে বাইরে যারা পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড খেলছে টি20, ওদের সাথে আসলে আমাদের একদম ডোমেস্টিক যারা খেলছে, যেমন ওদের সাথে আমরা যদি তুলনা করি, সাকিব আসবে, তামিম আসবে, মুশফিক আসবে, রিয়াদ আসবে, এই কয়েকজন, আর বাকি যারা তারা কিন্তু জাস্ট আমরা এই একটা টি20 টুর্নামেন্টে খেলছি। তো এটা খেলে আসলে এখন ডিভিলিয়ার্সের সঙ্গে একজনকে আমি তুলনা করতে পারি না, প্রস্তুতি থাকে না সেই লেভেলে। হ্যাঁ, তো সেই তুলনায় যেরকম খেলছে আমার কাছে মনে হচ্ছে বেশ অনেক বেটার। মানে আমাদের লোকাল প্লেয়ার স্পেশালি আপনি বলছিলেন যে সিনিয়র প্লেয়ার যারা তারা ভালো খেলছে, দেখেন আমি জানি না আমাদের মধ্যে এখন ইদানিংকালে একটা মানে এসে গেছে যে সব ইয়াং দিয়ে করতে হবে। আসলে যদি আপনার রেজাল্ট দরকার হয় বা এইগুলো দরকার হয়, এক্সপেরিয়েন্সেরও দরকার আছে। তো টি20তে কিন্তু আপনি দেখবেন যে যত সিনিয়র প্লেয়ার আছে তারা ভালো খেলছে, একদম নতুন এসে টি20 কোপ আপ করা ভেরি ডিফিকাল্ট, কারণ মোমেন্টামটা বুঝতেই তো সময় লাগে এবং প্রেসার থাকে। তো এই প্রেসারের সিচুয়েশন গুলো আপনার কিন্তু এক্সপেরিয়েন্সের কারণে অনেকে সার্ভাইভ করে, অনেকে এক্সপেরিয়েন্স নাই এই জন্য সার্ভাইভ করতে পারে না। তো একদম নতুন হলে ডিফিকাল্ট, কারণ আপনি এখন দেখেন জুনায়েদ কিন্তু গত বছর বিপিএল খেলেনি, এই বছর এসে কিন্তু খুবই চমৎকার কিছু করছে। তারপর রনি তালুকদার ভালো খেলছে আমাদের, তারপর শামসুর রহমান শুভ ভালো খেলছে, আরাফাত সানি ডুইং ভেরি ওয়েল, তারপর অলোক কাপালি ভালো মানে মোটামুটি খেলছে। তো আপনি এরকম ভাবে যদি দেখেন প্রত্যেকটা মানে এই সিনিয়র যেসব প্লেয়াররা আছে এরা ভালো খেলছে, এবং আমার হিসাবে এটাই আসে যে এটাই হওয়ার কথা, কারণ একদম খুব মানে খুব বড় ধরনের প্রেসারের সিচুয়েশন হলে একজন অভিজ্ঞতাটা আসলে বড় শক্তি, এবং এই টি20তে আপনার প্রত্যেকটা ওভারই আসলে ওই টাইপের হয়। একদমই ট্রু। ইলিয়াসানি, আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মানে সবসময় ব্যাটসম্যান ডোমিনেটিং পিচ তৈরি করা হচ্ছে, আমরা মিডিয়া ক্রিকেটার কিংবা হচ্ছে আমরা দেখেছি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছিল যে রান যেন হয় সেই ব্যবস্থা তারা করার চেষ্টা করবে। এটা আসলে বোলারদের জন্য কতটুকু, মানে আপনারা দুজনই আমাদের, আমি প্রথমেই বলছিলাম যে স্পিন অ্যাটাকের একটা বড় ভরসা হিসেবে কাজ করেছিলেন, হয়তো ভবিষ্যতেও সেটা আপনারা করবেন, আমরা সেটা দেখতেও পাবো, কিন্তু কতটুকু আসলে প্যাথেটিক যে আসলে স্পোর্টিং উইকেট হয় না বা বোলারদের কিছু করার মতো সুযোগ থাকে না, অন্তত চিটং পর্বে আমরা সেটা দেখছি, মানে এটা থেকে কি বের হয়ে আসা তো ডেফিনেটলি প্রয়োজন। আমরা এমনিতে তো কথা হয়ই, আমরা কিন্তু অনেক সময় মাঠে একসাথে হলেও আমরা অনেক কথা বলি এই ব্যাপারটা নিয়ে। এবং আপনার বোলারদের জন্য কিন্তু এখনকার ক্রিকেটে বোলারদের জন্য কিন্তু আসলে কোনো হেল্প নেই। সবকিছু দেখবেন যে ব্যাটসম্যান ওরিয়েন্টেড হয়ে যায়, ব্যাটসম্যানের ফেভারে সবকিছু আসে, যে রুলস রেগুলেশন গুলো আসে ওগুলো ব্যাটসম্যানদের জন্যই বেশি আছে। তো ওই হিসাবে আমরা আসলে এটা নিয়ে চিন্তা করি এবং এটা নিয়ে কথা বলি যে বোলারদের জন্য আসলে কিছু থাকে না খুব একটা বেশি বলার জন্য। বাট টি20 যে খেলাগুলো হয় এগুলা আসলেই আপনার মানে বিশ্বের যেসব জায়গায় খেলাগুলো হচ্ছে সব জায়গায় কিন্তু আসলে এরকমই, যে আপনার দর্শক মাঠে যাবে, দর্শকদেরকে 4-6 দেখবে, রানটা একটু বেশি হবে, সেই রানটা আরেকটা টিম টপকে যাবে। আসলে টি20 খেলাটা এরকমই।
এখন ওইখানে আসলে খুব একটা বেশি কিছু বলার নাই বোলারদের জন্য। বাস্তবতাটাই আসলে সত্যি কথা বলতে যদি বোলারদের জন্য উইকেটে কিছু থাকে, যেমন আপনি ধরেন আমরা স্পিনার, আমাদেরকে বলটা স্পিন করাতে হবে, মাটিতে গিয়ে স্পিন করলে তখন গিয়ে বলটা হবে, স্ট্রেট গেলে তো আলটিমেটলি আপনার ভূমিকা আপনি পালন করতে পারছেন না। ওইখানে বোলারদেরও একটা টেস্ট হচ্ছে, ব্যাটসম্যানদেরও একটা টেস্ট হচ্ছে। একদমই তো, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আলটিমেটলি একটা টিমে বোলারদের ভূমিকা কিন্তু শুধু ব্যাটসম্যানরা পিটিএ 6-4 মারবে এবং বোলাররা বল করবে সেই কারণে না, তাদেরও একটা চ্যালেঞ্জিং রোল প্লে করতে হয়, সেই পরিবেশটা যেন আমরা করে দিতে পারি, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। সবাই ভালো থাকবেন।